হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা 7টার WBSSC স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পরীক্ষা, সেই পরীক্ষা প্রস্তুতির ক্লাস নাম্বার আজকে 15। আজকে আমাদের এটা একটা ম্যারাথন ক্লাস হতে চলেছে। আমরা 10টা 15টা করে কোয়েশ্চেন ডিসকাস করছিলাম, বাট আজকে এখানে প্রশ্ন সংখ্যা অনেক বেশি রয়েছে, একটা ম্যারাথন রয়েছে। এখানে একটা কোয়েশ্চেন পেপারকে আমরা ডিটেলসে ডিসকাস করব। একটা কোয়েশ্চেনের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী ধরনের প্রশ্ন আসে, সেই ধরনের প্রশ্নগুলোর যে ভ্যারাইটি রয়েছে সেগুলোকে নিয়ে ডিসকাস করব। তারপরে তো আমাদের রেগুলার এই ক্লাসেসটা চলতে থাকবেই। তো আজকে সেটে প্রথম প্রশ্ন রাখছি। আজকে সেটে প্রথম প্রশ্ন রয়েছে, তেনজিন নোরগে সম্মানিত হন ড্যাশ। বিখ্যাত পর্বতারোহী হিসেবে, যোদ্ধা হিসেবে, কবি হিসেবে, নাকি মিউজিশিয়ান হিসেবে? তেনজিন নোরগে, দেখো তেনজিন নোরগে কে ছিলেন? তিনি 1953-তে 1953 খ্রিস্টাব্দে ভারতীয় নাগরিক হিসেবে তেনজিন নোরগে এবং নিউজিল্যান্ডের স্যার এডমান্ড হিলারি নেপালের রাস্তা দিয়ে সর্বপ্রথম মাউন্ট এভারেস্টকে জয়লাভ করেছিলেন, তাই তো? মাউন্ট এভারেস্টের রাস্তা বা সেই যে টপ পিক, সেটাকে জয়লাভ করেছিলেন। তো সেই জন্য তিনি কিন্তু সম্মানিত হন। নেক্সট আসবো, ভারতীয় জাতীয় কংগ্রেস স্থাপিত হয়েছিল নিম্নলিখিত বছরে। বারংবার একটা কথাই বলি, ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে যে প্রশ্নগুলো আসে তার মধ্যে এটা অন্যতম। প্রতিষ্ঠা কবে হয়েছে, কোথায় হয়েছিল? মানে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে। প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। গান্ধীজি একমাত্র বেলগাঁও সভাতে সভাপতিত্ব করেছিলেন। তারপর প্রথম মহিলা সভাপতি ছিলেন কে? তারপর প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু, যে হরিপুরি কংগ্রেস এবং ত্রিপুরী কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। কোন সভায় প্রথম পূর্ণাঙ্গ স্বরাজ বা টোটাল ইন্ডিপেন্ডেন্সে ডাক দেওয়া হয়, যেটা লাহোরে হয়েছিল, সেটার সভাপতি কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরু। এই টপিকগুলো 12 থেকে 13টা কোয়েশ্চেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে আসে, সেগুলোই ঘুরে ঘুরে কিন্তু আসে। তো এখানে সঠিক উত্তর 1885 খ্রিস্টাব্দ। কোথায়? মুম্বাইতে। সেই সময়কার বোম্বাই বা সেই সময়কার বোম্বে, ঠিক আছে, বোম্বেতে গোকুলদাস তেজপাল কলেজ এবং উমেশচন্দ্র ব্যানার্জি, বাট তোমরা দেখবে WC ব্যানার্জি, ঠিক আছে, ছিলেন প্রথম সেখানকার সভাপতি। যদি BRAIN ব্রেইন লিখতে কোড হয় 1 2 3 4 5, তাহলে ডিভাইড DIVID লিখতে কোড হয় 6 4 7 4 6 8, তাহলে বিলিয়ার্ড লিখতে কোড হবে কি? দেখো এক্ষেত্রে কি, দুটো যে শব্দ রয়েছে, এই যে দুটো শব্দের বর্ণগুলোর যদি আমরা সাপেক্ষে দেখি প্রদত্ত সংখ্যা মিলিয়ে, তো নতুন শব্দের সংখ্যাটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? দুটো শব্দ যদি আমি যোগ করে দেখি তাহলে নতুনটা পাওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে অপশন হবে অপশন নাম্বার বি, 18283786। এই কোশ্চেনটা রেখেছি এখানে। এই কোশ্চেনটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্সের কোশ্চেন, বা বলা যেতে পারে যে মানে যেটা সাধারণ বুদ্ধিমত্তার পরীক্ষা। বা এই কোশ্চেনগুলো তারা দেয় হচ্ছে সময়টা নষ্ট যাতে হয়, যাতে করে ভাবতে সময় লাগে এগুলো অ্যান্সার করার জন্য। এগুলো ট্রিক রয়েছে, ট্রিক এক এক করে আমরা শিখবো। এর আগে যেরকম ক্যালেন্ডারের আমরা ট্রিকটা শিখেছি, সবই শিখবো এক এক করে। এটা দিয়েছে একটা সম্পর্ককে নিয়ে। কি বলেছে? সুরেশকে দেখিয়ে মিনা বলল, মানে এটা সুরেশ, এটা মিনা। মিনা কি বলল? ও হলো আমার দাদুর একমাত্র ছেলে। তার মানে সুরেশ মিনার যে গ্র্যান্ডফাদার ছিল, গ্র্যান্ডফাদারের একমাত্র ছেলে। তাহলে দাদুর একমাত্র ছেলে বলেছে, তাহলে সেখানে কি বাবা হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে, তাই তো? আবার সুরেশের সাথে মিনার সম্পর্কটা কি এখানে সেটা বলতে হবে। তাহলে ও কি বলছে? যে সুরেশ হচ্ছে আমার দাদুর একমাত্র ছেলে। আচ্ছা, কথাটা হচ্ছে দাদুর একমাত্র ছেলের ছেলে, ঠিক আছে, দাদুর একমাত্র ছেলের ছেলে। তাহলে আমি যদি এখানে সুরেশকে রাখি, তাহলে গ্র্যান্ডফাদার এখানে থাকবে, ফাদার এখানে থাকবে, ঠিক তো? দাদুর একমাত্র ছেলের ছেলে কে বলল? মিনা বলল। আমি এখানে এম লিখলাম, মিনা বলল। ওকে, তাহলে মিনার বাবা, তাহলে এটা গ্র্যান্ডফাদারের ছেলের ছেলে যেহেতু, তাহলে গ্র্যান্ডফাদারের ছেলে তাহলে বাবা হবে। তাহলে মিনার বাবা এটা, সুরেশেরও বাবা এটা। তাহলে সুরেশ আর মিনার মধ্যে সম্পর্কে কি হচ্ছে? দাদা বা ভাই। দাদা যেহেতু অপশন নেই, তাহলে এখানে কি হয়ে গেল? ভাই। আমি কোয়েশ্চেনটা প্রথমে ছেলে পড়েছিলাম, ওটা ছেলের ছেলে, ঠিক আছে। নেক্সট বলেছে, আপনি চিড়িয়াখানায় বেলা 11টা 35 মিনিটে ঢুকেছেন আর বেরিয়েছেন সন্ধ্যা 5টা 25 মিনিটে। আপনি কত মিনিট চিড়িয়াখানাতে ছিলেন? 5 মিনিট 25 সেকেন্ড,
বা 5 ঘন্টা 5টা 25, মানে আমি যদি বিকাল 5:25 PM আমি সেখান থেকে বেরিয়েছি, বাট আমি ঢুকেছি কখন 11:35 AM, ঠিক আছে? তাহলে কত ঘন্টা আমি সেখানে ছিলাম? আমি সেখানে ছিলাম 350 ঘন্টা, ঠিক আছে? এখানে প্রথমে ঘন্টাটা 350 মিনিট, তাহলে সেখানে প্রথমে হচ্ছে ঘন্টাটা বের করে নিতে হবে, তারপরে সেটাকে মিনিটে অর্থাৎ 60 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, বেরিয়ে যাবে। নেক্সট আসবো, নিম্নলিখিত কোন অঞ্চলটি পশ্চিমবঙ্গের অংশ নয়? কোনটা পশ্চিমবঙ্গের অংশ নয়? সুন্দরবন, জঙ্গলমহল, সাঁওতাল পরগনা নাকি ডুয়ার্স? কোনটা পশ্চিমবঙ্গের অংশ নয় বলেছে এখানে? সঠিক উত্তর অপশন নাম্বার সি, সাঁওতাল পরগনা। এটা কোথায় রয়েছে? ঝাড়খণ্ড। নেক্সট আসবে পরের নম্বর, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? আমরা জানি তিনি কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন, আর কটক তখনও যেখানে ছিল এখনও সেখানেই রয়েছে। কোথায়? ওড়িশাতে, অপশন নাম্বার এ। পরের নম্বর, মিল চাষিদের উপর, এটা নীল চাষি হবে, মিল চাষি নয়, টাইপিং এরর রয়েছে। নীল চাষিদের উপর ব্রিটিশ শাসনের উপর ভিত্তি করে লেখা বিখ্যাত উপন্যাস নীল দর্পণ লিখেছিলেন কে? নীল দর্পণ কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, দীনবন্ধু মিত্র নাকি মাইকেল মধুসূদন দত্ত? সঠিক উত্তর দীনবন্ধু মিত্র। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত কিন্তু এই নীল দর্পণের ইংরেজি অনুবাদ করেছিলেন। কেউ কি বলতে পারবে সেই ইংরেজি অনুবাদটার নাম কি? এটা তোমাদের জন্য রাখলাম, কমেন্ট সেকশনে তোমরা জানাবে, ঠিক আছে? মাইকেল মধুসূদন দত্ত এই নীল দর্পণ নাটকের যে ইংরেজি অনুবাদটা করেছিলেন সেটার নাম কি বলতে হবে। নেক্সট আসবে পরের নম্বরে, কোন দেশ ফিফা বিশ্বকাপ 2010 জয়ী হয়েছে? যেহেতু এই কোয়েশ্চেনটা 2011 সালের, দেখো একটা কথা মনে রাখবে, এখানে আমার এটা উদ্দেশ্য নয় যে তোমাদেরকে 2011 কারেন্ট অ্যাফেয়ার্স আমি প্র্যাকটিস করাই, তা নয়। এখানে হচ্ছে 2011 সালের প্রশ্নপত্রে কি ধরনের প্রশ্ন এসেছিল। দেখো 2010-এর একটা কারেন্ট অ্যাফেয়ার্স এসছে, তার মানে আমাদেরকে 2025-এ যদি পরীক্ষা আমাদের হয় তাহলে 2024-এর ইম্পর্টেন্ট ইভেন্টস, 2023-এরও ইম্পর্টেন্ট ইভেন্টসগুলো দেখতে হবে, কারণ ওয়ার্ল্ড কাপ তো 4 বছর একবার করে হয়, তাহলে এই যে মেগা ইভেন্টসগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখে নিতে হবে। এখানে আর সময় নষ্ট না করে অ্যান্সারটা নিয়ে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে স্পেন। পরের নম্বর, পুরী শহর কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নটা একটা জিনিসকে ইন্ডিকেট করে যে কোন শহর কোন রাজ্যে অবস্থিত, কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, কোন কারখানা কোন স্মৃতিসৌধ কোথায় অবস্থিত, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তো পুরী শহর কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন নাম্বার সি, উড়িষ্যাতে। পরের নম্বরে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমাদের কিন্তু 100 সিটস প্রায় ফিল আপের পথেই। আমাদের 1 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, যেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে, জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং স্ট্যাটিক জিকে সাবজেক্ট ধরে ধরে সেখানে ডিটেলসে ক্লাস হবে, বিস্তারিত আলোচনা হবে। মানে এমন নয় যে শুধুমাত্র যে ইউটিউবে যে আমরা এমসিকিউ করছি সেখানেও শুধু এমসিকিউ হবে, তা কিন্তু নয়, পুরো ডিটেলসে ক্লাস হবে। গণিতের দুজন আলাদা আলাদা শিক্ষক মহাশয় রয়েছেন আমাদের, একজন বেসিক গণিত করাচ্ছেন একদম হাতে ধরে ধরে, আরেকজন অ্যাডভান্স লেভেলের করাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, প্রত্যেকটা পার্ট, ইংলিশ আমি নিজে করাবো প্রত্যেকটা টপিক ধরে ধরে। তো প্রত্যেকটা টপিক এখানে কিন্তু কমপ্লিট করানো হবে আমাদের, এবং তার পাশাপাশি রয়েছে 30টা কমপ্লিট মক টেস্ট, ঠিক আছে? তোমরা চাইলে এই ব্যাচটা জয়েন করতে পারো, কারণ পরীক্ষার সময় বেশি পাবে না। তোমরা নিজেরাও দেখলে যে 9, 10, 11, 12 ফর্ম ফিল আপের পর পরীক্ষার সময় বেশি কিন্তু দেওয়া হয়নি, এটা তো বেশি সময় পাবে না। তোমরা যারা সিরিয়াসলি প্রস্তুতি নিচ্ছ জয়েন করতে পারো, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে 9564345236-এ, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি লিখে। ব্যাচের ফিজ অনলি 899, এটা ওয়ান টাইম পেমেন্ট। এটা পুরো কোর্সের ফিজ ইনক্লুডিং 30 মক টেস্ট, 30টা মক টেস্ট সহকারে সমস্ত ব্যাচের ডিটেলস একবারে কিন্তু তোমরা 899-এ পেয়ে যাবে। তো তোমরা সময় নষ্ট না করে জয়েন করে নাও, 1 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। পরের নম্বরে আসি, টেস্ট ক্রিকেটে প্রথম 10,000 রান কোন ব্যাটসম্যান সংগ্রহ করেছেন? টেস্ট ক্রিকেটে প্রথম 10,000 রান কে করেছেন? সঠিক উত্তর অপশন নাম্বার সি, সুনীল গাভাস্কার। ভারতবর্ষের একজন বিখ্যাত ব্যাটসম্যান সুনীল গাভাস্কার, তিনি আহমেদাবাদে 1987-এ প্রথম এই রেকর্ডটা ধরেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে যখন ম্যাচ চলছিল সেই ম্যাচ চলাকালীন। কোন খনিজ পদার্থ বা শস্যকে কালো হীরা বলা হয়? এই কোশ্চেন আগের পরীক্ষাতেও এসেছিল একটা পরীক্ষাতে। তো এই যে কালো হীরা, সাদা হীরা যেমন হচ্ছে তোমার জলবিদ্যুৎকে বলা হয়, লাল হীরা যেমন তোমার কেশরকে বলা হয়, ঠিক তেমনি
কালো হীরা বলা হয় কাকে? কয়লাকে। অপশন নাম্বার বি। রামকৃষ্ণ পরমহংসদেব কোন স্থানের সঙ্গে সম্পর্কিত? রামকৃষ্ণ পরমহংসদেব কালীঘাট, তারাপীঠ, বক্রেশ্বর নাকি দক্ষিণেশ্বর? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, দক্ষিণেশ্বর কালী মন্দির যেটা রয়েছে, যেটা 1865 1865-এ রামকুমারের মৃত্যুর পর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালী পূজার ভার গ্রহণ করেছিলেন। এর পরের নম্বর, সৌরজগতের সব থেকে বড় গ্রহ হলো, দেখো একটা কথা মনে রাখবে, মনে হতে পারে এগুলো তো জলভাত প্রশ্ন, অবশ্যই তোমাদের যে কোশ্চেন পেপারে যে 60 কোশ্চেন্স আসবে, বা আমি ধরে নিলাম 45 কোশ্চেন্স আসবে গ্রুপ সি গ্রুপ ডিতে, তার মধ্যে সবগুলো কোয়েশ্চেন খুব টাফ থাকবে না, কিন্তু 5 থেকে 6% কোয়েশ্চেন থাকবে ডিসাইডার, সেগুলো ডিসাইড করবে যে তুমি চাকরিটা পাবে কি পাবে না, ঠিক আছে? বাকি কোয়েশ্চেন খুব ইজি হবে, মডারেট হবে, বাট বাকি 5% কোয়েশ্চেন কিন্তু টাফ হবে। তো এখানে সঠিক উত্তর অপশন নম্বর বি, বৃহস্পতি। নেক্সট আসবো, ভারতীয় সংবিধানের কোনটি মৌলিক অধিকার নয়? এই কোয়েশ্চেনটা বারংবার ঘুরে ঘুরে আসে। দেখো, মৌলিক যে অধিকারগুলো রয়েছে, 7টা মৌলিক অধিকারের কথা আমরা জানি, তোমরা পলিটির ক্লাসগুলো প্রত্যেকে করেছো আশা করি। আমাদের ব্যাচের সমস্ত ক্লাসগুলো কিন্তু এর আগের ব্যাচের কথা বলছি, ব্যাচ নাম্বার 1 সেখানে অলরেডি হয়ে গেছে। তো সেখানে তোমরা দেখেছো প্রত্যেকটা ক্লাসকেই এইখানে তো বিশেষ করে মৌলিক অধিকারটাকে বিস্তারিতভাবে করানো হয়েছে। তো এই মৌলিক অধিকার কোনটা নয় বলেছে, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সম্পত্তির অধিকার। ন্যাশনাল ইমার্জেন্সি বা কোনো রকম ইমার্জেন্সি হলো তাহলে সেই অধিকারটাও কিন্তু থাকবে না, সেটা মৌলিক অধিকার নয়। কোন আধাসামরিক বাহিনীর ভূমিকা নিচে সঠিকভাবে বর্ণিত হয়নি? বিএসএফ মানে ভারতের আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা, সিআইএসএফ শিল্প এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থার নিরাপত্তা, সিআরপিএফ বড় আইনি শৃঙ্খলা সমস্যা রাজ্য পুলিশকে সহায়তা, আরপিএফ গুরুত্বপূর্ণ রাস্তার নিরাপত্তার দায়িত্বে থাকা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে, দেখো, আরপিএফ হচ্ছে রেলওয়ে পুলিশ ফোর্স, যাদের কাজ হচ্ছে ভারতের রেলের যাত্রীদের সুরক্ষার ব্যবস্থা করা। তো এটা কিন্তু ভুল রয়েছে। নেক্সট নম্বর 17, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে? ব্রাহ্ম সমাজ, আত্মীয় সমাজ, প্রার্থনা সমাজ, এই যে প্রত্যেকটা সমাজগুলো রয়েছে এগুলোর প্রতিষ্ঠাতাকে, সেগুলো পড়তে হবে। এখান থেকে একটা দুটো প্রশ্ন কিন্তু আসবে। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বারে রাজা রামমোহন রয়, ভারত পথিক রাজা রামমোহন রয়, যিনি 7টারও বেশি ভাষা তিনি কিন্তু জানতেন, তিনি কথা বলতে এবং লিখতে পারতেন। তার জীবনের সবথেকে বড় অ্যাচিভমেন্ট অনেক রয়েছে, তাছাড়াও তার জীবনে একটা বড় অ্যাচিভমেন্ট হচ্ছে সতীদাহ প্রথা রদ, ঠিক আছে, রদ করা। কার হাত ধরে? বেন্টিঙ্ক, উইলিয়াম বেন্টিঙ্কের হাত ধরে। নেক্সট আসবো, কোনো একটি সাংকেতিক ভাষায় থিফ, THIEF, থিফ লেখা হয় WKLHI, তাহলে ওই সাংকেতিক ভাষায় ক্রেনকে আমরা কিভাবে লিখব? দেখো, আমি যে থিফটাকে দেখি THIEF, তাহলে এখানে টি এর বদলে আমাকে যেহেতু বলছে এটার বদলে এটা লিখতে, তাহলে টি এর জায়গায় W, কে এর H এর জায়গায় কে, আই এর জায়গায় L, ই এর জায়গায় H, আর এফ এর জায়গায় I, ঠিক আছে? ঠিক অনুরূপভাবে আমি এটাকে কীভাবে চেঞ্জ করতে পারবো? দেখো, যদি আমার ক্রেন হয় CRANE, ক্রেন, তাহলে এখানে দেখো ব্যাপারটা কি হচ্ছে, আমি যদি টি থেকে আমি যদি হিসাব করি TUV তারপর W, তাহলে UV মানে দুটো ঘর, তারপর W আসছে। H এর পরে কে কখন আসছে? H এর পরে IJ, তারপরে কে, তাহলে এখানে দুটো ঘর। I এর পরে L আসছে, I এর জায়গাতে L আসছে, তাহলে I এর পরে কীভাবে আসছে? JK, এখানেও দুটো ঘর, তারপরে L আসছে। ই এর পরে কীভাবে আসছে? FG, তারপরে H আসছে। তার মানে দুটো করে ঘর আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে সি এর পরে দুটো ঘরে কি আসবে? F আসবে, তাই না? আর এর পরে দুটো ঘর বাদ দিয়ে কী আসবে? ST, তারপরে ইউ আসবে। এর পরে দুটো ঘরে কি আসবে? BC, বাদ দিয়ে কী হয়? D হবে। তারপরে কি আছে? N আছে, N এর পরে দুটো ঘর কি আসবে? OP, তারপরে Q হবে। আর ই এর পরে কি আসবে? FG, H আসবে। তাহলে FUDQH কোথায় আছে? FUDQH, এই যে অপশন নাম্বার ডিতে আছে। এটাকে কিন্তু বলা হয় জেনারেল ইন্টেলিজেন্স। এইভাবে কিন্তু কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাকে সলভ করতে হবে। আসবো পরের নম্বরে, নাম্বার 19, মিল নেই এমন মাসটি খুঁজে বার করুন, মানে অডটাকে বের করতে হবে। জুলাই, জানুয়ারি, মে নাকি জুন?
মিল নেই। দেখো বেসিক্যালি আমাদের ফেব্রুয়ারি মাসটা কি মাস, কত তারিখ হয়, 28 দিনে হয়, বাকি মাসগুলো হয় 30, 9, 31, তাই তো? তাহলে এখানে দেখো জানুয়ারি মাসটা কত দিনে হয়, জানুয়ারি মাসটা 31-এ হয়, জুলাই কত দিনে হয়, 31-এ হয়, মে কত দিনে হয়, 31-এ হয়, তাহলে জুন কত দিনে হবে, 30-এ। তাহলে এখানে অড কোনটা, 30, ঠিক আছে। নেক্সট আসবো পরের নম্বরে, জলপাইগুড়ির সাথে আন্তর্জাতিক সীমান্ত আছে, নেপাল ভুটান, ভুটান নেপাল বাংলাদেশ, ভুটান বাংলাদেশ। সঠিক উত্তর কি হবে? জলপাইগুড়ি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একটা জেলা। তো এই জেলার সাথে দুটো দেশের কানেকশন আছে, একটা ভুটান আর একটা বাংলাদেশ। অপশন নাম্বার ডি। নেক্সট, সাম্প্রতিককালে দক্ষিণবঙ্গে দুটি পুলিশ কমিশনারেট স্থাপিত হয়েছে, এটা 2011 সাপেক্ষে বলেছে, ঠিক আছে। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। তো কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে তোমাদের নিশ্চয় আন্দাজ হচ্ছে। তো এখানে সঠিক উত্তর নিয়ে নেব আসানসোল, দুর্গাপুর ও হাওড়াতে। ওকে, নেক্সট আসবো পরের নম্বর, ফারাক্কা ব্যারেজ প্রকল্পের বিপরীত দিকে কোন জেলা দুটির অবস্থিত? ফারাক্কা ব্যারেজ, এটার বিপরীতে কোন দুটি জেলা রয়েছে? কি হবে কারেক্ট অ্যান্সার? ফারাক্কার একদিকে রয়েছে মালদা আর একদিকে রয়েছে মুর্শিদাবাদ, মানে গঙ্গাটা পার করলেই মুর্শিদাবাদ আর গঙ্গাটা এদিকে পার করলেই মালদা, তাই না? তাহলে মালদা এবং মুর্শিদাবাদ। পরের নম্বর, কলকাতা দমদম বিমানবন্দরের নতুন নাম কি হয়েছে? যে দমদম এয়ারপোর্টের নতুন নাম কি দেওয়া হয়েছে, বা কোন স্বাধীনতা সংগ্রামীর নাম অনুসারে কলকাতা বিমানবন্দরের নাম রয়েছে? সঠিক উত্তর নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক এয়ারপোর্ট বা আন্তর্জাতিক বিমানবন্দর। পরের নম্বর, প্রতি বছরে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়, প্রতি বছর দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন সেক্টরে? খেলোয়াড়, ক্রীড়া প্রশিক্ষক, বিজ্ঞানী নাকি চলচ্চিত্র পরিচালক? সঠিক উত্তর অপশন নাম্বার বি, ক্রীড়া প্রশিক্ষক বা কোচ যাকে আমরা বলে থাকি। আচ্ছা, আজকে তারিখ কত? আজকে 29th of August। আজকে কিন্তু লেট মেজর ধ্যানচাঁদের জন্মদিন। আজকের দিনটা কি হিসাবে পালন করা হয়? ইন্ডিয়ান স্পোর্টস ডে, ঠিক আছে। তো যেহেতু খেলাধুলা নিয়ে একটা প্রশ্ন আসলো তাই মাথায় আসলো বলে দিলাম এটা। নেক্সটে আসি পরের নম্বর 25, বলছে ইন্টারনেট কি? কেবল টিভি নেটওয়ার্ক, ল্যান্ডলাইন ফোনের আন্তর্জাতিক নেটওয়ার্ক, কম্পিউটার ব্যবহার করে দ্রুত যোগাযোগ পদ্ধতি, কোনোটিই সঠিক নয়। ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে কম্পিউটার ব্যবহার করে দ্রুত যোগাযোগ পদ্ধতি, ঠিক আছে। নেক্সট আসবো, ভারতের জনগণনা হয় প্রতি কত বছর অন্তর? এই কোয়েশ্চেনটা এসছে 2011-এর এই পরীক্ষাতে। 2011-তে একটা সেন্সাস হয়েছিল, তাই জন্য সেখানে জনগণনাটা ইম্পর্টেন্ট। এই বছরে কিন্তু জনগণনা ইম্পর্টেন্ট, 2025-26-এ কিন্তু মানে আবার জনগণনা হচ্ছে। 2021-এ হওয়ার কথা ছিল, কারণ আমরা প্রত্যেকে জানি প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়। যেহেতু কোভিড ছিল, কোভিড প্যান্ডেমিকের জন্য কিন্তু সেই জনগণনা পসিবল হয়নি, তাই ভারতের জনগণনা প্রত্যেক 10 বছর অন্তর অন্তর করা হয়। ভারতের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান মানে কোন পদাধিকারীকে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান বলা হয়? বর্তমানে কিন্তু এই পরিকল্পনা কমিশনটা নীতি আয়োগ নাম হয়েছে, এটা বলা যেতে পারে 2014-র পর থেকে, ঠিক আছে। তো এটার সভাপতি বা চেয়ারম্যান হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী, বর্তমানে কে রয়েছেন? নরেন্দ্র মোদী। পরের নম্বরে আসবো, ইএফআর বলতে কি বোঝায়? ইএফআর, ইস্টার্ন ফোর্স অফ রেলওয়ে, ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়েজ, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস, নাকি কোনোটাই সঠিক নয়? ইএফআর সঠিক উত্তর ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস, অপশন নাম্বার সি। নিম্নলিখিত সিরিজে পরবর্তী অক্ষর দুটি কি? আবারও কিন্তু একই জিনিস দিয়েছে, ZVRN। দেখো আমি যদি জেড দেখি আর এখানে যদি ভি লিখি, তাহলে এটাকে কতগুলো ঘর পরে আমি পাচ্ছি? WXY, তাই না?
ভি ডাব্লিউ এক্স হয়, তাহলে মাঝখানে কতগুলো রয়েছে? 3টা করে ঘর ফাঁকা। আবার যদি আমি ভি এর আগে আর লিখি, এস টি ইউ, তারপরে ভি, তাহলে মাঝখানে 3টা করে ঘরের গ্যাপ আছে, বোঝা গেল? কিন্তু উল্টো দিকে। এবার আমাকে দেখতে হবে কি এন, এনের আগে আমার কি বসবে? এনের 3টা ঘর আগে কি বসবে, তাই তো? এনের আগে কি বসে? এম। তার আগে কি বসবে? এল। তারপরে কি বসবে? কে। তারপরে বসবে জে। তাহলে 3টা ঘর বাদ দিলাম, তাহলে আমার এখানে বসবে কি? জে। বোঝা গেল? ঠিক একইভাবে তার 3টা ঘর আগে বাদ দিলে আমার কি বসবে? এফ। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে জে এফ। ওকে, কোয়েশ্চেন কিন্তু খুব কঠিন নয়, কিন্তু এগুলো হচ্ছে টাইম কনজিউমিং, এগুলো তোমার কাছ থেকে সময় নিয়ে নেবে অনেকটা, তো সেগুলো কিন্তু দেখতে হবে। আর পরীক্ষার সময় কোনো একটা কোয়েশ্চেন আটকে গেলে ওটা নিয়ে পড়ে থাকবে না, একটু এগিয়ে যাবে, পরবর্তীকালে ওটা করবে। আচ্ছা, এখানে একটা বিকল্প দিয়েছে তোমাকে, তোমার মতে এটা কি হবে? বিকল্পগুলোকে পরপর সাজাতে হবে। শাস্তি, গ্রেফতার, অপরাধ, বিচারের রায়। সবার প্রথমে কি হবে? অপরাধ হবে, তারপরে তাকে গ্রেফতার করা হবে, তারপরে তার বিচারের রায় হবে, তারপরে তার শাস্তি হবে। তাহলে প্রথমে আসলো 3, তারপর আসলো 2, তারপর আসলো 1, তারপর আসলো 4, তাই না? 3 2 4 1, সরি 3 2 4 1 লিখলাম একটা, বললাম একটা, দেখেছো? 4 1। তাহলে এখানে আমার অপশন কোনটা সঠিক হচ্ছে? এখানে অপশন সঠিক হচ্ছে অপশন নাম্বার সি। নেক্সট, নিম্নলিখিত শব্দগুলির মধ্যে ইংরেজি অভিধানে কোনটি প্রথমে আসবে? মানে ডিকশনারি তুমি খুঁজতে গেছো, ডিকশনারিতে কী ধরনের কীভাবে ওয়ার্ড সার্চ করতে হয়? মনে করো তুমি কোনো একটা ওয়ার্ড নেবে, আমি এখান থেকে দেখো সবগুলো আলফাবেট এ দিয়ে এসছে, তাহলে আমি প্রথমে এর ঘর খুঁজবো, এরপরে তারপরে এ, তারপর এ বি, তারপর এ সি, তারপর এ ডি, এভাবে আসবে। তাহলে এখানে এ এস রয়েছে, এ ডবল এস রয়েছে 3টাতেই, তাহলে এ ডবল এস এর ঘর আমি পেয়ে গেলাম। তারপরে দেখতে হবে যে ই আই 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 এটার মধ্যে সবার আগে কে আসে এবিসিডিতে? তাহলে এ বি সি ডি ই আগে আসবে, এ বি সি ডি ই, তাহলে এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে, ই আগে আসবে, আই পরে আসবে, তাহলে এটা আমার অপশন নাম্বার এ হচ্ছে অ্যাসেট হচ্ছে সঠিক উত্তর। পেনাল্টি কর্নার কথাটি ব্যবহৃত হয় যে কোন খেলার সাথে কোন শব্দটি যুক্ত? আমরা এর আগের দিন দেখলাম, তাই তো? কোন ওয়ার্ডের সাথে কোনটা যুক্ত রয়েছে বা কোন খেলার সাথে কোন শব্দটা যুক্ত রয়েছে সেই বিষয়টা দেখতে হবে। তাহলে এখানে কি বলছে? এখানে বলছে পেনাল্টি কর্নার, এটা কোন খেলার সাথে যুক্ত পেনাল্টি কর্নার শব্দটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ফুটবল। ঠিক আছে, ফুটবল নেই মাথায়, আমাদের প্রথমে ফুটবল এসছে, ফুটবল নেই, তাহলে কোন খেলায় পেনাল্টি আছে? আরও হকিতে আছে পেনাল্টি। ঠিক আছে, ফুটবল নেই কিন্তু হকিতে আছে পেনাল্টি। নেক্সট আসবে পরের নম্বর, যদি আপনি গুয়াহাটি, লখনৌ, কানপুর, বেঙ্গালুরু শহরে সফর করেন, তাহলে নিম্নলিখিত কোন রাজ্যগুলিকে আপনাকে যেতে হবে? মানে 4টা রাজ্যে যদি আপনি যান, তাহলে 4টা শহরে গেলে কোন কোন রাজ্যে যেতে হবে? গুয়াহাটি কোথায় আছে? আসাম। লখনৌ কোথায় আছে? ইউপি, তাই তো? কানপুর কোথায় আছে? কানপুর কোথায় আছে? কানপুর আছে ইউপিতে। বেঙ্গালুরু কোথায় আছে? বেঙ্গালুরু হচ্ছে কর্ণাটকাতে, কর্ণাটকে। ঠিক আছে, তাহলে আমাকে এই রাজ্যগুলোতে যেতে হবে। তাহলে দেখো কোথায় কোথায় আছে? উত্তরপ্রদেশ, অসম, কর্ণাটক। তাহলে অপশন নাম্বার এ আমাদের হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসবো, নিম্নলিখিত কোন ব্যক্তি নোবেল পুরস্কার পাননি বলেছে? কে পাননি? মাদার টেরেসা পেয়েছিলেন নোবেল পিস প্রাইজ, রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন লিটারেচারে, অমর্ত্য সেন পেয়েছেন। অমর্ত্য সেন কোন বিষয়ে পেয়েছেন? তার ইকোনমিক্সে তিনি পেয়েছেন। তাহলে পাননি কে? স্বামী বিবেকানন্দ। অপশন নাম্বার ডি। নেক্সট 35, 2010 সালে তার 150তম জন্মবার্ষিকী পালিত হয়েছে, তিনি হলেন কে? এই যে ইভেন্টসগুলো আমি বলছি না, বিশেষ বিশেষ ইভেন্টসগুলো, সেগুলো কিন্তু দেখে রাখতে হবে। 2010-এ কার 150তম জন্ম জয়ন্তী পালিত হয়েছে? সঠিক উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, শব্দ মাপা হয় কোন এককে? ডিগ্রি, ডেসিবেল, টন কোনোটিই সঠিক নয়। শব্দ মাপা হয় কোন এককে? মানে শব্দ মাপার ইউনিট কোনটা সেটা বলতে হবে। সঠিক উত্তর অপশন নাম্বার বি, ডেসিবেল। ওকে, বেল আর ডেসিবেল। নেক্সট আসবো, 2011 সালের আইসিসি বিশ্বকাপ জিতেছে কোন দল? দেখো 2011-র পরে কিন্তু আরও আইসিসি বিশ্বকাপ হয়েছে, যেহেতু 2011-র প্রশ্ন আমি বারংবার বলছি, বিশেষ করে এবার যেহেতু আমাদের
ভারতবর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি20 ওয়ার্ল্ড কাপ জিতলো, সেই কারণে এই দুটো কিন্তু খুব রিলেভেন্ট হয়ে যায়। এবং এশিয়া কাপ তোমাদের পরীক্ষার আগেই হবে, সেপ্টেম্বরে সম্ভবত এশিয়া কাপটা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো তাহলে সেখানকারও তথ্য আমি তোমাদেরকে দিয়ে দেবো, সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কিন্তু রেখে দেবে। তো 2011 সালে আইসিসি বিশ্বকাপ জিতেছে কোন দল? সঠিক উত্তর ভারত। ক্যাপ্টেন কে ছিল? মহেন্দ্র সিং ধোনি। সেই বিখ্যাত কমেন্ট্রি রবি শাস্ত্রীর। নেক্সট, একটু ইলেকট্রিক রেল ইঞ্জিন উত্তরের দিকে যাচ্ছে, একটি রেল, হ্যাঁ, তার ধোঁয়া কোন দিকে যাবে? এগুলোকে বলা হয় হচ্ছে ইন্টেলিজেন্সের কোয়েশ্চেন, ঠিক আছে? তুমি একবার গোল করে দিলে কিন্তু আর হবে না। একটি ইলেকট্রিক রেল ইঞ্জিন উত্তরের দিকে যাচ্ছে, তার ধোঁয়া কোন দিকে যাবে? এটা ঠিক তেমনই হবে উত্তরটা, যে একজন টাকলু মাথা লোক হেঁটে যাচ্ছে, তো তার চুল কোন দিকে উড়বে, ঠিক সেরকম টাইপের একটা প্রশ্ন। সঠিক উত্তর অপশন নাম্বার ডি। এটা কোনোটাই সঠিক না, কারণ ইলেকট্রিক ইঞ্জিন তো ধোঁয়া কেন বেরোবে? পরের নম্বর, নিম্নলিখিত কোন রাজ্যগুলির সাথে পশ্চিমবঙ্গের সীমানা নেই? ঝাড়খণ্ড, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, অসম। দেখো, আসামের সঙ্গে কানেকশন আছে, উড়িষ্যার সাথে আছে, ঝাড়খণ্ডের সাথেও আছে। অন্ধ্রপ্রদেশের সাথে নেই, কারণ অন্ধ্রপ্রদেশ অনেক নিচে, মানে যদি আমি ম্যাপের হিসাবে দেখি অনেক দক্ষিণে, তাই না? পরের নম্বর, বর্তমানে লোকসভার স্পিকার হলেন কে? বর্তমান লোকসভার স্পিকার, এটা যেহেতু 2011 পরিপ্রেক্ষিতে, তো সেখানে অ্যান্সার কে ছিল? সেখানে অ্যান্সার ছিল শ্রী মীরা কুমার। বাট বর্তমানে কে রয়েছেন লোকসভার স্পিকার? এইটা তোমরা হোমওয়ার্ক লিখবে। বর্তমান স্পিকার কে রয়েছে? বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু, এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট রয়েছেন শ্রী জগদীপ ধনকর মহাশয়, ঠিক আছে? লোকসভার স্পিকার নামটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। লোকপাল বিল নিয়ন্ত্রণ করতে চায় কি? দুর্নীতি, শোষণ, সন্ত্রাসবাদ, নাকি কোনোটাই সঠিক নয়? লোকপাল বিল, লোকপাল বিল নিয়ে মাঝে মধ্যে খুব মানে গরম হয় সমস্ত চতুর্দিক, এগুলো নিয়ে খুব আলোচনা হয়, কিন্তু এটা পরবর্তীকালে অনেক রকমের সমস্যা হয়। তো লোকপাল বিল বেসিক্যালি দুর্নীতি আটকানোর জন্য করা হয়েছিল। ভারত লোকপালের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ, যিনি 2019 থেকে এই পদে আসীন রয়েছেন, 2019 থেকে, ঠিক আছে? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি, যার টেনিওরটা সব থেকে বেশি ছিল, খুব আমি ভুল না হলে 13 বছর সম্ভবত তিনি সেই পদে আসীন ছিলেন। সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন নাম্বার সি, ঠিক আছে? তিনি 1950 থেকে 1962 পর্যন্ত ছিলেন, ঠিক আছে? 12-13 বছর মতো তিনি সেখানে ছিলেন। আচ্ছা, এবার যদি একটা কথা বলি, যে লাস্ট বা শেষ রাষ্ট্রপতি তো অ্যাকচুয়ালি ছিল না, আমাদের ছিল কে? আমাদের ছিল গভর্নর জেনারেল, সরি ভাইসরয়। গভর্নর জেনারেল পদটা বাতিল হয়, তারপরে ভাইসরয়। ভারতবর্ষের শেষ ভাইসরয় কে ছিলেন? হোমওয়ার্ক থাকলো এটা তোমাদের। নেক্সট 43, সুন্দরবন বিখ্যাত কেন? ইলিশ মাছের জন্য, চিতাবাঘের জন্য, রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য, নাকি নৌকার জন্য? সঠিক উত্তর আমরা প্রত্যেকেই জানি, রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য, অপশন নাম্বার সি। এবং তাছাড়াও তিনি, এটা কিন্তু লবণাম্বু উদ্ভিদের জায়গাটা। 44, টেলিস্কোপের আবিষ্কারক হলেন কে? দূরবীন, টেলিস্কোপ কে আবিষ্কার করেছেন 1609 খ্রিস্টাব্দে? কে? গ্যালিলিও গ্যালিলেই, অপশন নাম্বার বি। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ডক্টর বিধানচন্দ্র রায়, ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, ডক্টর প্রফুল্লচন্দ্র রায়, নাকি প্রফুল্লচন্দ্র সেন? সঠিক উত্তর ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, অপশন নাম্বার বি। 1947 থেকে 48 পর্যন্ত তিনি এই দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এবং যদি বলা যায় সবথেকে যুগান্তরকারী, প্রথম দিকের প্রথম সারির মুখ্যমন্ত্রীদের মধ্যে যুগান্তরকারী কেউ ছিলেন, তিনি হচ্ছেন ডক্টর বিধানচন্দ্র রায়। তার হাত ধরে কল্যাণী শহর, হাওড়া, হাবড়া এগুলো কিন্তু নতুন করে তৈরি হয়। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন তার বিখ্যাত সাহিত্যকর্মের জন্য। সঠিক উত্তর কি? সঠিক উত্তর গীতাঞ্জলি। এখানে একটা কথা আমি অ্যাড করব, গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংস,
সং অফারিংসের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, যদিও তার নোবেল পুরস্কারটা পরবর্তীকালে চুরি হয়ে যায় এবং শান্তিনিকেতনে যে মিউজিয়াম রয়েছে সেখানে সেটা কিন্তু একটা রেপ্লিকা রাখা হয়েছে নোবেলটার একটা প্রতীকী রাখা হয়েছে, আসলটা কিন্তু সেখানে নেই। ঠিক আছে, কবে পেয়েছিলেন তিনি? 1912 খ্রিস্টাব্দে লন্ডনে ইন্ডিয়া সোসাইটি দ্বারা এই বইটি তিনি প্রকাশ করেছিলেন, যেখানে 103টা কবিতা ছিল গীতাঞ্জলিতে। ঠিক আছে, পরের নাম্বার 47, কবি ভানুভক্ত ছিলেন কে? হিন্দি কবি, নেপালি কবি, অসমীয় কবি নাকি বাংলা কবি? ভানুভক্ত ছিলেন একজন নেপালি কবি, অপশন নাম্বার বি। অত্যন্ত ভালো দক্ষতার জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়, এটা হোমওয়ার্ক। অর্জুন পুরস্কার কাদের দেওয়া হয়? ঠিক আছে, একটু আগে আমরা দেখেছিলাম দ্রোণাচার্য পুরস্কার কোচদেরকে দেওয়া হচ্ছে, এবার অর্জুন পুরস্কার কাদের দেওয়া হচ্ছে এটা তোমরা নিচে জানাবে কমেন্ট সেকশনে। ঠিক আছে, নেক্সট, ভারতের নির্বাচন কমিশনের সদস্য কয়জন? দেখো, নির্বাচন কমিশনে একজন মুখ্য নির্বাচক থাকবেন বা মুখ্য নির্বাচন কমিশনার থাকবেন, আর দুজন থাকবেন নির্বাচন কমিশনার, একজন মুখ্য আর দুজন হচ্ছে তার সহকারী, তাহলে মোট 3 জন থাকবেন। নেক্সট আসবো, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কত? এটা আজকে তোমাদের শেষ প্রশ্ন এবং আজকের এটা হোমওয়ার্ক। আউট অফ 50 স্কোর কত হলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এবং ক্লাসের শেষে তোমাদেরকে জানিয়ে রেখে, আমাদের কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচে ভর্তির আর কয়েকটা সিট রয়েছে, 100 সিট হয়ে গেলে আমরা কিন্তু ভর্তি আর নিতে পারবো না। আমাদের 1 সেপ্টেম্বর থেকে নতুন ব্যাচে ক্লাস শুরু হচ্ছে, যেখানে প্রত্যেকটা ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো ক্লাসের শেষে ডেসক্রিপশন থেকে ডিটেলস নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন, স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।